মার্কেট বেসড বাজার ভিত্তিক বিনিময় হার, এটা নিয়ে অনেক সংশয়, অনেক শঙ্কা অনেক দিন থেকেই ছিল এবং একটা দোদুল্যমানতা ছিল, যার কারণে আসলে যারা প্র্যাকটিক্যালি এখানে কাজ করেন ব্যবসার সাথে তারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এখন IMF এর প্রোগ্রামের অধীনে আমরা আছি, সেটা থেকে তো একটা চাপ ছিল। তাছাড়াও অর্থনৈতিক যৌক্তিক দিক থেকে এটা আমার মনে হয় যে একটা সময় এই আমাদের বাজার ভিত্তিক বিনিময় হারের দিকে যেতেই হতো, এবং সেই সময়টা কখন সেটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। টাইম ইজ এসেন্স। তো টাইমটা এখন এটা সব দিক থেকেই ভালো, এই জন্য যে অনেকেই বলেছেন যে এটা এখন আমরা যদি দেখি যে আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভ সেটা কিন্তু একটা যে ফ্রি ফল হচ্ছিল অনেক দিন থেকে, সেটা পতন বন্ধ হয়েছে এবং একটা উপরের দিকে যাচ্ছে, এবং কেন্দ্রীয় ব্যাংকের যে পেমেন্ট এবং রিসিপ্ট যেগুলো সেটার ফারাকটাও কমে এসেছে এবং অনেক পেমেন্টগুলি দেওয়াও হয়ে গেছে। সুতরাং এখানে একটা রিজার্ভটা একটা স্থিতিশীল অবস্থায় আছে, এবং আন্তর্জাতিক বাজারে যেগুলো, বাংলাদেশ তো একটা আমদানিকারক দেশও, আন্তর্জাতিক বাজারে বিভিন্ন পণ্য বিশেষ করে জ্বালানি তেলের মূল্য একেবারেই কমতির দিকে, এবং এইটা প্রাক্কলন করা হচ্ছে যে এইরকম যে পড়তির দিকে এটা নিম্ন গতিটা বেশ কিছুদিন থাকবে। এটি একটি আমাদের জন্য ভালো খবর। আর আরেকটি বিষয় হচ্ছে যে হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকও চিন্তা করেছে যে তারা একটা প্রস্তুতিও নিচ্ছিল যে তাদের রিজার্ভটা শক্তিশালী করা, বাইরে ব্যাংক থেকে ব্যাংকের অতিরিক্ত ডলার তারা কিনে একটা রিজার্ভ বিল্ড করছিল অনেক দিন থেকেই। আর আমাদের রেমিটেন্স প্রবাহটা একটা খুবই ভালো অবস্থায় গেছে, বিশেষ করে অগাস্টের পর থেকে, এবং রপ্তানিও কিন্তু একটা রোবাস্ট গ্রোথ হচ্ছে। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যে এই অগাস্টের পরে এই যে আমাদের যে ক্যাপিটাল ফ্লাইট হতো বিরাট করে, সেই ক্যাপিটাল ফ্লাইটটাও কিন্তু বন্ধ হয়েছে, এবং এই যে হুন্ডির ব্যবসাটা এটাও বন্ধ হয়েছে। আরেকটা বিষয় যে রাজনৈতিক অবস্থাটা কি, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। কারণ কি যে এখন বিশেষ করে ব্যাংকিং খাতে যে অযাচিত একটা হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপটা বন্ধ হয়েছে, যার কারণে কেন্দ্রীয় ব্যাংকের একটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার একটা সুযোগ এসেছে, এবং সেইটারই ধারাবাহিকতায় আমরা দেখছি যে বিভিন্ন ধরনের সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে ব্যাংকের। তার বাইরে এই যে নীতিমালা, একটা হচ্ছে সংস্কার, কিছু কিছু ব্যাংকিং খাতের ওভারহলিং করার জন্য যে প্রচেষ্টা নেওয়া হচ্ছে, নীতিমালা তৈরি করা হচ্ছে, তার বাইরেও অন্যান্য নীতি, যেমন ধরেন এই সুদের হারের আগে আমরা যে মূল্যস্ফীতির একটা লাগামহীন ধারা আমরা ধরে রাখতে পারছিলাম না, সেইখানে একটা সুদের হারের উপরে একটা ক্যাপ বসানো ছিল, সেইটা থেকে বের হয়ে এসে এখন সংকোচনশীল মুদ্রানীতি করে মূল্যস্ফীতির লাগামটা টেনে ধরার চেষ্টা, অর্থাৎ নীতি স্বাধীনতা একটা এসেছে, এবং সেইটারই ধারাবাহিকতায় এই বিনিময় হারটার বাজার ভিত্তিক করার একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শুধুমাত্র তো আর বিনিময় হারের নিয়ে ব্যস্ত থাকা না, তার বাইরেও কিন্তু এটা যে সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতাটা, সুদের হারের কথা বলেছি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এইটার দিকে। তো এই দিকে আরো মনোযোগ দেওয়া, যদি বাজারটা বিনিময় হারের বাজারটা ঠিক মতো কাজ করে তাহলে অন্য দিকগুলোতেও একটা নজরদারি কিংবা মনোযোগ দেওয়ার একটা সুযোগ হবে। আরেকটা বিষয় অনেকেই বলেছেন, সেটা হচ্ছে যে এই যে একটা আরবিট্রারি ইনফ্লুয়েন্স থাকে যদি এরকম বাজার ভিত্তিক না হয়, এই আরবিট্রারি ইনফ্লুয়েন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো, যেটা বলেছেন যে অনেক দিন থেকে এটাকে ধরে রাখা হয়েছে আর্টিফিশিয়ালি, টু গিভ এ সিগন্যাল যে আমরা খুব ভালো অর্থনীতি। এবং দ্বিতীয়ত অবশ্যই এখানে তো বিভিন্ন গোষ্ঠী থাকে, লবিস্ট থাকে, আমাদের তো আমরা একদিকে রপ্তানিকারক অর্থনীতি, আবার অন্যদিকে আমরা আমদানির উপরও নির্ভর করে থাকি। সো সেখানে এটার দিস ইজ এ ফাইন ব্যালেন্স বিটুইন দ্য এক্সপোর্টার্স অ্যান্ড ইম্পোর্টার্স। ওইখানে আমি কোন ব্যালেন্সটা করব সেটা, কিন্তু প্রায় আমরা আগে দেখেছি যে কাউকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য সেটা করা হয়েছে, যার জন্য এই যে রপ্তানিকারকরা অসুবিধার সম্মুখীন হয়েছে, যখন কিনা অন্যান্য প্রতিযোগী দেশ ভারত, থাইল্যান্ড, ভিয়েতনাম, চায়না সবাই ডেপ্রিসিয়েট করছেও, কিন্তু বাংলাদেশ করছিল না। তো ওই অবস্থা থেকে একটা অযাচিত একটা হস্তক্ষেপ থেকে বের হয়ে আসা সুযোগ হয়েছে। চ্যালেঞ্জের কথা বলতে গেলে পত্রিকায় আজকের বণিক বার্তাতেও আছে যে কয়েকদিন যাওয়ার পরেও 14ই মের পরে এখনো বাজার ওইরকম ইরাটিক বিহেভিয়ার করেনি, এখনো পর্যন্ত স্থিতিশীলতা আছে, যদিও অনেকেরই আশঙ্কা ছিল যে হয়তো একটা জাম্প করবে।
কিন্তু তারপরেও এবং বাংলাদেশ ব্যাংক যেটা বললাম যে আগের থেকেই প্রস্তুত ছিল, সেটা একটা কারণ আছে। তবে এটার উপরে নজরদারি নট জাস্ট মানে ইনফ্লুয়েন্স করে তা না, কিন্তু নজরদারিটা এটা বজায় রাখতে হবে যাতে কিনা এই মার্কেটটা স্মুথলি কাজ করতে পারে। কারণ চ্যালেঞ্জ কিন্তু রয়ে যাবেই। এখন হয়তো এই এগ্রিগেটর বলি বা ট্রেডার বলি যারা, তারা তো বসে আছে, তো তাদের একটা ম্যানিপুলেশনের জন্য তারা হয়তো অপেক্ষা করবে, সুযোগ খুঁজবে, সেটার দিকে মনোযোগ রাখতে হবে। আরেকটা হচ্ছে যে হ্যাঁ, ভালো বাজার ভিত্তিক বিনিময় হার হলে একটা ভালো, কিন্তু আবার যদি বাজারও ঠিক মতো না হয়, ঘন ঘন যদি ইরাটিক বিহেভিয়ার করে, সেটা কিন্তু একদিকে আপনার বোথ এক্সপোর্টার এবং ইম্পোর্টারের জন্য খারাপ, এবং তার পাশাপাশি যারা আমাদের এখানে বিনিয়োগ করতে আসবে বিনিয়োগকারীদের জন্য কিন্তু এটা একটা ডিসইনসেন্টিভ হিসাবে কাজ করবে। সেই জন্য ওইটা খুব ভালোভাবে একটা দেখার বিষয় রয়েছে। এবং এখানে আমাদের যে ইন্টারব্যাংক মার্কেটটা, অনেকেই বলেছেন কেউ কেউ যারা, ইন্টারব্যাংক মার্কেটটা কিন্তু তেমন একটা কাজ করছে না ভালোভাবে। এইখানে একটু জোর দিতে হবে যে সেটা যাতে কাজ করে, ব্যাংকগুলো নিজেদের মধ্যে থেকেই ডলার কেনা বেচা করতে পারে। আরেকটা বিষয়, যদি হঠাৎ এরকম ইরাটিক বিহেভিয়ার হয়, যদি টাকার মান বেশি করে কমে যায়, তাহলে তো আবার দেখা যাবে যে ইম্পোর্ট এক্সপেন্সিভ হয়ে যাবে, তখন মূল্যস্ফীতির চাপটা থাকবে। তো সেটারও একটা সেফ গার্ড আছে যে মূল্যস্ফীতি যে আগের মতো, যেহেতু এক্সচেঞ্জ, যেহেতু ইন্টারেস্ট রেট একটা ক্যাপের মধ্যে নাই, তো সেখানে কন্ট্রাকশনের মনিটারি পলিসি ফলো করা হচ্ছে, সেইটা তো ওই নীতির ক্ষেত্রে নীতি স্বাধীনতা থাকলে বাংলাদেশ ব্যাংক তার প্রয়োজন অনুযায়ী সেখানেও কিন্তু একটা হস্তক্ষেপ করতে পারে। এই নীতিটা একটা নট ইন আইসোলেশন, এটা ঠিক মতো কাজ করবে না। একটা তো সুস্পষ্ট নিয়মটা, স্বচ্ছতা, এগুলোর কথা বলেছেন। একজন বলেছেন যে রেটটার কথা, আসলে রেট তো ব্যাংকগুলো তাদের ওয়েবসাইটে দিতে পারে। রেটটা আমার কাছে মনে হয় যে হাইয়েস্ট রেট এবং লোয়েস্ট রেট, এটা দুটো রেটে দেওয়া উচিত আসলে, তাহলে মানুষ বুঝতে পারবে এটা স্বচ্ছতাটা আনা। আর সবচেয়ে শেষে বলবো যে আসলে এটা একক কোনো সিদ্ধান্ত, পলিসি না, ওভারঅল ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের এটা অংশ। এখন আমাদের এখানে অনেকেই বলেছেন যে যদি আমাদের এই যে বিশ্বব্যাপী যে জিও পলিটিক্যাল, জিও ইকোনমিক যে প্রবলেমগুলো, টেনশনগুলো তৈরি হয়েছে, সেইটারও কিন্তু আঘাতের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই যে ট্যারিফ বাড়ানো হলো, সেটা যদি কমানো হয়, তারপরেও কিন্তু আরও অন্যরকম শঙ্কা আছে, যেহেতু বাংলাদেশ আগামী বছর স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে যাবে, সেখানেও কিন্তু এই ট্রেড বিষয়ক এক্সপোর্টের উপরে একটা ইনিশিয়াল ধাক্কা আসতে পারে, সেটার জন্য প্রস্তুত থাকা। কারণ তখন কিন্তু এই ডিউটি ফ্রি, কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেসটা চলে যাবে, তারপরে অ্যাক্সেস টু ফ্লেক্সিবল ফান্ডিং সেগুলোও চলে যাবে। সেই জন্য ওভারঅল প্রুডেন্সিয়াল ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টটা খুব জরুরি। এবং এখন হয়তো এই অন্তর্বর্তীকালীন সময়ে ভালো ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারছে, কিন্তু তার পরবর্তীতে নিয়ম অনেকগুলো হচ্ছে, তার পরবর্তীতে করার জন্য সেফগার্ডগুলো কি হতে পারে, সেটাও কিন্তু খুব নজর রাখতে হবে। এবং যতদিন সময় আছে সামনে, এই বাজারটাকে যদি আমরা একটা স্থিতিশীল, একটা রোবাস্ট করতে পারি, তাহলে কিন্তু বাজার তো অটোমেটিকভাবে কাজ করবে। শ্রীলঙ্কার উদাহরণ তো প্রায় টানা হচ্ছে যে তারাও IMF এর প্রোগ্রামের মধ্যে ছিল এবং ভঙ্গুর অবস্থার মধ্যে তাদেরও একটা তো ভালনারেবিলিটি ছিল, কিন্তু তারা ওই ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের মাধ্যমে কিন্তু এটা করতে পেরেছে, তাদের রিজার্ভটা বাড়াতে পেরেছে। এবং রিজার্ভ বাড়ানোর তাদের আরেকটা সুবিধা আছে যে এক্সপোর্ট ইনকাম থ্রু ট্যুরিজম, এটা একটা। তো আমাদের এক্সপোর্ট ইনকামটাকে, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের কথা বলেছেন, সুতরাং এখানে দেখা যাচ্ছে যে শুধু শর্ট টার্ম মেজার না, মিডিয়াম টার্ম মেজারও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর প্রণোদনার কথাও অনেকে বলেছেন যে এই যে যারা যাচ্ছে তাদের 2.5% প্রণোদনা, ব্যাংক, তারপর এয়ারপোর্টের লাউঞ্জ, কিন্তু তার বাইরেও আরো কিছু করা দরকার। এখানে আমরা জানি যে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে, সেখান থেকে যারা যায় বিদেশে তাদের ঋণ দেওয়ার, সুদ কোলেটারাল ফ্রি ঋণ দেওয়ার সুবিধা আছে। এটাকে আরো বেশি বাড়ানোর একটা সুযোগ, কারণ বাংলাদেশ এমন একটা যে বাংলাদেশ থেকে কিন্তু মাইগ্রেশন কস্টটা ওয়ান অফ দ্য হাইয়েস্ট, অনেক বেশি সেখানে যায়। তো তাদেরকে আরো বেশি লোকজনকে এটার আন্ডারে আনলে তারা কিন্তু অটোমেটিক্যালি অফিসিয়াল থ্রুতে তারা রেমিটেন্স পাঠাবে।